গল্প কাহনের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প শ্যামল ছায়া। খুটখুট শব্দে ঘুম ভেঙে গেল। কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে পারল না, দম আটকে এলো। হঠাৎ ঘুম ভেঙে গেলে রহিমার এরকম হয়। আজ একটু বাড়াবাড়ি হলো। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, ঘামে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। রহিমা ভয় পেয়ে ভাঙা গলায় ডাকল, মজিদ মিয়া, ও মজিদ মিয়া। মজিদ শেষ প্রান্তে থাকে। এত দূরে গলার আওয়াজ পৌঁছানোর কথা নয়, তবু রহিমার মনে হলো মজিদ বিছানা ছেড়ে উঠেছে। দরজা খুলছে শব্দ করে। এই আবার যেন কাশল। রহিমা চিকন সুরে দ্বিতীয়বার ডাকল, ও মজিদ মিয়া, ও মজিদ। কিন্তু কেউ এলো না। মজিদ তাহলে শুনতে পায়নি। চোখে পানি এসে গেল রহিমার। হাঁপাতে হাঁপাতে আরও কিছুক্ষণ অপেক্ষা করবার পর একসময় হঠাৎ করে ব্যথাটা মরে গেল। নিঃশ্বাস স্বাভাবিক হয়ে গেল। একটু আগেই যে মরে যাওয়ার মতো অনুভূতি হয়েছে, তাও পর্যন্ত মনে রইল না। নিঃশব্দে খাট থেকে নেমে এলো রহিমা। বালিশের নিচ থেকে দিয়াশটায় নিয়ে হারিকেন ধরালো। খুব আস্তে, অনেকটা সময় নিয়ে দরজার খিল খুলল। রাতের বেলা ঝনঝন করে দরজা খুললে মজিদ বিরক্ত হয়। বাইরে বেশ শীত, ঠান্ডা বাতাস বইছে। কার্তিক মাসের শুরুতেই শীত নেমে গেছে এবার। বা হাতে হারিকেন উঁচু করে পা টিপে টিপে মজিদের ঘরের পাশে এসে দাঁড়ালো রহিমা। জানালা দিয়ে উকি দিয়ে দেখে মজিদ এখনও জেগে। বুকে নিচে বালিশ দিয়ে উবু হয়ে শুয়ে বই পড়ছে। ঘরের মেঝেতে আধ খাওয়া সিগারেটের আস্তরণ। কটু গন্ধ আসছে সিগারেটের। রহিমা কোনো সাড়া শব্দ করল না। চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতে লাগলো। রহিমা ভেবে পায় না, এত রাত জেগে কী পড়ে ছেলেটা। পরীক্ষার পড়া তো কবেই শেষ হয়েছে। রহিমা অনেকক্ষণ হারিকেন হাতে দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকতে থাকতে তার যখন ঝিমুনি এসে গেল, তখন মৃদু গলা ডাকলো, ও মজিদ মিয়া। মজিদ বই থেকে মুখ না তুলেই বলল, ঠিক করে ডাকো মা, কি সবসময় মিয়া মিয়া করো। রহিমা একটু অপ্রস্তুত হলো। মজিদকে মজিদ মিয়া ডাকলে সে রাগ করে, কিন্তু রহিমার একটুও মনে থাকে না। রহিমা বলল, শুয়ে পড়ো মজিদ, তুমি ঘুমাও গিয়ে, ঘ্যান ঘ্যান করো না। রহিমা মৃদু গলায় বলল, জানালা বন্ধ করে দেই, ঠান্ডা বাতাস। মজিদ সে কথা জবাব দিল না। বইয়ের পাতা উল্টাতে লাগলো। রহিমা তবুও দাঁড়িয়ে রইল। তার ঘুমোতে ইচ্ছে করছিল না। কে জানে, আবার হয়তো ঘুম ভেঙে যাবে, দম বন্ধ হয়ে যাবার কষ্টটা নতুন করে শুরু হবে। মজিদ রাগী গলায় বলল, যাও না মা, দাঁড়িয়ে থেকো না। রহিমা জানালার পাশ থেকে সরে এলো। মজিদকে তার ভয় করে, অথচ জন্মের সময় সে এতটুকুন ছিল। রাত দিন ট্যাটাই করে কাঁদত। মজিদের বাবা বলতো, এই ছেলে বাঁচবে না গো, এর বেশি মায়া করলে কষ্ট পাবে। ছি ছি, কী অলক্ষণে কথা। বাপ হয়ে কেউ এরকম বলে? লোকটার ধারাই এমন, কথার কোনো মা বাপ নাই। রহিমা এসে শুয়ে পড়ল। ঘুমোতে তার ভালো লাগে না, তাই ঘুম তাড়াতে নানা কথা ভাবে। রাত জেগে ভাববার মতো ঘটনা তার বেশি নেই। ঘুরে ফিরে প্রতি রাতে একই কথা সে ভাবে, যেন সে একা এক একটি সাজানো ঘরে বসে আছে। হইচই হচ্ছে খুব, মনটা বেশি ভালো নেই, ভয় ভয় করছে এবং একটু কান্না পাচ্ছে তার। এমন সময় বড় ভাবি মসজিদের বাবাকে নিয়ে ঘরে ঢুকেই বললেন, নাও তোমার জিনিস, এখন দুজনে মিলে ভাবসাব করো। এই বলে বাইরে থেকে খুট করে দরজা বন্ধ করে দিলেন। নতুন শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে রহিমা। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না, কি বলবে তাও ভেবে পাচ্ছে না। এমন সময় কি কাণ্ডটাই না হলো। কথাবার্তা নেই, হড়হড় করে লোকটা বমি করে বিছানা ভাসিয়ে ফেলল। লাজ লজ্জার মাথা খেয়ে রহিমা তাকে এসে ধরল। ভাবতে ভাবতে চোখ ভিজে উঠে রহিমার। আহা, নতুন বইয়ের সামনে কি লজ্জাটাই না পেয়েছিল লোকটা। কতদিনকার কথা, অথচ মনে হয় এই তো সেদিন। অনেকক্ষণ শুয়ে থেকে রহিমা উঠে বসল। পানের বাটা থেকে পান বের করলো, সুপুরি কাটলো কুচি কুচি করে। পান মুখি দিয়ে আগের মতো চুবি চুবি মসজিদের জানালায় উকি দিল। না, এখনও ঘুমায়নি। রহিমা মসজিদের কোনো ব্যাপারই বুঝতে পারে না। লেখাপড়া না জানা মূর্খ বাপমার ছেলে যদি বৃত্তি টুত্তি পেয়ে এমএ পাশ করে ফেলে, তাহলে সে দুর্বোধ্য হয়ে পড়ে। একসময় মসজিদে চোখ গিয়ে পড়ল জানালায়। এ কি মা, এখনও ঘুরঘুর করছো? ঘুমাও না কেন? যাই বাবা যাই। রহিমা নিজেকে খুব অসহায় মনে হলো। বারান্দায় এসে বসে রইল একা একা। আধখানা চাঁদ উঠেছে, আলোয় আবছাভাবে সব কিছু নজরে পড়ে। রাতের বেলা একলা লাগে তার, বুকের মধ্যে হু হু করে। দিনের বেলাটা এতটা খারাপ লাগে না। ঘরে কত কাজকর্ম আছে, কাজের লোক নেই, তাকেই সব করতে হয়।
সময়টা বেশ কেটে যায়। বাসার কাছেই মাইকের দোকান আছে একটা। তারা সারাদিনই কোনো গানে শিকিখানা, কোনো গানে আধা আধি বাজায়, বেশ লাগে। মসজিদের বাবারও গান ভালো লাগতো। একবার গান শুনে চেঁচিয়ে বলেছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। মসজিদের বাপ লোকটা আমদ আল্লাদের বড় কাঙ্গাল ছিল, বদনসিব লোক। আমদ আল্লাহ তার ভাগ্যে নাই। কোনোদিন হয়তো জামা টামা পরে খুশি হয়ে গেছে সিনেমা দেখতে, ফিরে এসেছে মুখ কালো করে, হয় টিকিট পায়নি, নয়তো পকেট মার গেছে। কোনো বিয়ের দাওয়াত টাওয়াত পেলে হাসিমুখে গিয়েছে, কিন্তু খেতে পায়নি কিছু। তার খাওয়ার আগেই খাবার শেষ হয়ে গেছে। নিজের ছেলের যখন লেখাপড়া শেষ করেছে, চাকরি বাকরি করে বাপকে আরাম দেবে, তখনই কথা নেই বার্তা নেই, বিছানায় শুয়েই শেষ। রহিমা রান্নাঘর থেকে বলেছে পর্যন্ত, অসময়ে ঘুমাও কেন, চা খাবে, চা দিব? রহিমা সেই মন্দভাগ্য লোকটার কথা ভেবে নিঃশ্বাস ফেলল। এমন খারাপ ভাগ্যের লোক আছে দুনিয়ায়, মরণের সময় যার পাশে কেউ রইল না। মসজিদে তখন কোনো খোঁজ নেই, কোথায় নাকি গিয়েছে মিটিং করতে। তার বাপকে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উকি দিয়েছে, তখন মসজিদ নেমেছে রিকশা থেকে। বোকার মতো জিজ্ঞেস করেছে, কি হয়েছে? আহা, লোকটা সারা জীবন কী কষ্টটা নাই করলো, কি কষ্ট! মেকানিকের আর কয় পয়সা বেতন? বাড়ির জমি জমা যা ছিল বেচে পড়ার খরচ চলল মসজিদের। এত কষ্টের পয়সায় পড়ে আজ মসজিদের এই হাল। সন্ধ্যা নামতেই বন্ধুরা আসে, মিটিং বসে ঘরে, ট্রেড ইউনিয়ন, মৎস্য সমবায় সমিতি, হেন তেন। ছি! মসজিদের মাথায় কিসের পোকা ঢুকেছিল কে জানে। মসজিদের বাপকে রহিমা কত বলেছে, ছেলেকে এসব করতে মানা করো গো, কোনোদিন পুলিশে ধরবে তাকে। মসজিদের বাপ শুধু বলেছে, বুঝদার বিদ্যান ছেলে, আমি মূর্খ মানুষ, আমি কি বলবো। রহিমার শীত করছিল, সে ঘরের ভেতর চলে গেল। অন্ধকার ঘরে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো কিসের সঙ্গে। পিতলের বদনা ঝনঝন করে গড়িয়ে গেল কত দূর। মজিদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, কে কে? আমি। আর কোনো সারশব্দ হলো না। রহিমা যখন ভাবছে আবার শুয়ে পড়বে কি না, তখনই শুনল মজিদ বেশ শব্দ করে হাসছে। কি কাণ্ড! রহিমা ডাকলো, ও মজিদ মিয়া! কি হাসো কেন? এমনি হাসি, ঘুমাও তো মা, ফ্যাস ফ্যাস করো না। না, মজিদকে রহিমা সত্যি বুঝতে পারে না। শুধু মজিদ নয়, মজিদের বন্ধুদেরও অচেনা লাগে। ঠিক সন্ধ্যাবেলায় তারা আসে, চোখের দৃষ্টি তাদের কেমন কেমন, কথা বলে থেমে থেমে, নিচু গলায় হাসে। ঘন্টার পর ঘন্টা চলে তাদের আলাপ। সিগারেটের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যায়। পাশে রইসুদ্দিনের চায়ের স্টল থেকে দফায় দফায় চা আসে। কিসের এত গল্প তাদের? রহিমা দরজায় কান লাগিয়ে শুনতে চেষ্টা করে। না, ইলেকশন হবে না, পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু না হলে আমাদের করণীয় কি? শেখ সাহেব কি ভাবছেন তা জানা দরকার। শেখ সাহেব আপোষ করবেন, সাফ কথা। সাদেক বেশি বাড়াবাড়ি করছে, একটু কেয়ারফুল না হলে। রহিমার কাছে সমস্তই দুর্বোধ্য মনে হয়, তবু রোজ দরজার সঙ্গে কান লাগিয়ে সে শোনে। আর যদি কোনোদিন শিখা নামের মেয়েটি আসে, তবে তো কথাই নেই। রহিমা জোকের মতো দরজার সঙ্গে ছেটে থাকে। শিখা আসে লম্বা একটি নকশিদার ব্যাগ কাঁধে ঝুলিয়ে। একটু সাজগোজ করে না, তবু কি সুন্দর লাগে তাকে। সে হাসতে হাসতে দরজায় ধাক্কা দেয়। ভেতর থেকে মজিদ গম্ভীর হয়ে বলে, কে কে? যদিও হাসির শব্দ শুনেই মজিদ বুঝতে পেরেছে কে, তবু তার এই ঢংটা করা চাই। আমি আমি শিখা। অগ্নি শিখা নাকি? না, আমি প্রদীপ শিখা। বলতে বলতে মেয়েটা হাসিতে ভেঙে পড়ে। দরজা খুলে মজিদ বেরিয়ে আসে। মজিদের চোখ মুখ তখন অন্যরকম মনে হয়। দেখে শুনে রহিমার ভালো লাগে না। কে জানে, শিখাকে হয়তো পছন্দ করে ফেলেছে, হয়তো এই মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে। অথচ মজিদের বাপ সুতাখালির ওই শ্যামলা মেয়েটির সঙ্গে মজিদের বিয়ে দেবে বলে কি খুশি। টাঙ্গাইলে লাল পাড়িটি শাড়িও সে দিয়েছে হাসিনা নামের ওই ভালো মানুষ মেয়েটিকে। রহিমা মেয়েটিকে দেখেনি, শুনেছে খুব নরম মেয়ে আর ভীষণ লক্ষ্মী। আহা, মজিদের বাপ বেচারা বিয়েটা দিতে পারল না। আহা, রহিমা কতবার দেখেছে। শিখে এলেই মজিদ কেমন অস্থির হয়ে ওঠে, শুধু শুধু হো হো করে হাসে। চায়ের সঙ্গে খাবার আনতে নিজেই উঠে যায়। কথাবার্তার মাঝখানে ফস করে বলে, আজ আর ইলেকশন ফিলেকশন ভালো লাগছে না, আজ অন্য আলাপ করব। ঘরে যারা থাকে তারা উসখুস করলেও আপত্তি করে না। শুধু হাসি নয়, গান টানও হয়। শিখা মেয়েটি মাঝে মাঝে গান গায়, তার জন্য সবাইকে খুব সাধ্য সাধনা করতে হয়। খুব অহংকারী মেয়ে। রহিমা বুঝতে পারে না এত রাত পর্যন্ত মেয়ে মানুষ কি করে আড্ডা দেয়। মজিদের বাপ এসব দেখেও কোনোদিন কথা বলেনি, শুধু বলেছে, বুঝদার বিদ্যান ছেলে, আমি কি করব। মজিদের বাপ লোকটাও কি কম বুঝদার ছিল? চুপ করে থাকলে কি হবে, দুনিয়ার হাল অবস্থা ঠিক বুঝতো। রহিমার কতবার মনে হয়েছে
পড়াশোনা করতে পেলে এই লোকটাও বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা ইংরেজিতে গল্প করত। নসিবে দেয়নি। ইমানদার লোক বদনসিব হয়। রহিমা আবার বিছানা ছেড়ে উঠল, বাতি জ্বালল। এক এক অন্ধকার ঘরে ভালো লাগে না। যুদ্ধের পর তেলের যা দাম হয়েছে, কে আর সারা রাত বাতি জ্বালিয়ে রাখবে। ওই ঘরে মজিদ আবার ঘুমের মধ্যেই খুক খুক করে কাশছে। নতুন হিম পড়েছে। রহিমা কতবার বলেছে জানালা বন্ধ করে ঘুমোতে, কিন্তু মজিদ কিছুতেই শুনবে না। বন্ধ ঘরে তার নাকি দম বন্ধ হয়ে আসে। মজিদের বাপের এরকম বদভ্যাস ছিল, মাঘ মাসে শীতেও জানালা খোলা রাখা চাই। একবার তো খোলা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার শার্ট আর গেঞ্জি নিয়ে গেল। শার্টের পকেটে 6 টাকা ছিল। কি মুশকিল! শেষ পর্যন্ত মজিদের বাপ ছোট একটা শার্ট গায়ে দিয়ে কারখানায় গিয়েছে। একটা শার্ট ছিল না লোকটার। কম বেতনের চাকরি, তার উপর পয়সা জমানো নেশা। খুব ধুমধাম করে মজিদের বিয়ে দিবে, সেই জন্যেই পয়সাটিও জমিয়ে রাখা। শিখা মেয়েটির সঙ্গে মজিদের পরিচয় না হলে সুতাখালি ওই মেয়েটির সঙ্গে কত আগেই মজিদের বিয়ে হয়ে যেত। আর বিয়ে হলে কি কেউ বউ ফেলে যুদ্ধে যেত মজিদ? কোনো দিন না। গ্রামের মধ্যে বউ নিয়ে লুকিয়ে থাকতো কিছুদিন, তারপর সব ঠান্ডা হলে ফিরে আসতো সবাই। কিন্তু সেরকম হলো না। শিখা মেয়েটি বাহারি ব্যাগ কাঁধে ঝুলিয়ে আসতেই থাকলো। আর দিন দিন সুন্দর হতে থাকলো মেয়েটা। তখন খুব গন্ডগোল শুরু হয়েছে। মসজিদের ঘরে দিনরাত লোকজনের ভিড়। আগের মতো শিখা মেয়েটির তীক্ষ্ণ হাসি শোনা যায় না। রহিমা বুঝতে পারে খুব খারাপ সময়, দেশের অবস্থা ভালো না। কিন্তু দেশের অবস্থা দিয়ে রহিমা কি করবে? সে শুধু দেখে তার নিজেরই কপাল মন্দ। মন্দ কপাল হলে কি মজিদ তার বাপকে বলে, দেশের অবস্থা খুব খারাপ, কি হয় বোঝা যাচ্ছে না, তোমরা গ্রামে চলে যাও। মজিদের বাপ বলেছে, তুই গেলে আমরা যাব। আরে কি বলো পাগলের মতো, আমি কি করে যাই? আমার কত কাজ এখন। তোমরা কবে যাবে বলো, আমি সব ব্যবস্থা করে দেই। মজিদের বাপ সে কথা জবাব না দিয়ে ফস করে একটা বিড়ি ধরিয়েছে। আর মজিদ হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলেছে, শিখাকে বিয়ে করলে তোমাদের আপত্তি নেই তো বাবা? মজিদের বাপ একটু অবাক না হয়ে বলেছে, কবে বিয়ে? সে দেরি আছে, তোমাদের আপত্তি আছে কিনা তাই বলো। না, আপত্তি কিসের জন্যে? বিয়েটা সকাল সকাল হলে ভালোই হয়। টাকার জন্য ভাবিস না তুই, তোর বিয়ের টাকা আলাদা করে পোস্ট অফিসে জমা রাখা আছে। ছেলের বিয়ে দেখে যেতে পারল না। রহিমা যখন রান্নাঘরে ডাল চাপিয়ে খোঁজ নিতে এসেছে লোটা চাটা কিছু খাবে কিনা, তখনই জেনেছে সব শেষ। সবই আল্লাহর ইচ্ছা। তারপর তো যুদ্ধই শুরু হলো। গ্রামের বাড়িতে রহিমাকে রেখে মজিদ উধাও। কত উড়ো খবর কানে আসে, কোথায় নাকি 100 মুক্তিবাহিনীর ছেলে ধরা পড়েছে, কোথায় নাকি 4 জন মুক্তিবাহিনীর ছেলেকে মিলিটারি পুড়িয়ে মেরেছে। রহিমা শুধু মন্ত্রের মতো বলেছে, মসজিদের হায়াত ভিক মাঙ্গি, খো আল্লাহ তুমি নেকবান, হাসবুন্নাল্লাহে নিয়ামুল ওয়াকিহাল, নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুন নাসির। রহিমা রাতে ঘুম হয় না, জেগে জেগে রাত কাটে। সে সময় অসুখটা হলো। হঠাৎ ঘুম ভাঙলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে হয় মৃত্যু বুঝে এসে বসেছে বুকের উপর। যুদ্ধ থেমে গেল। মজিদ ক্রাচে ভর দিয়ে হাসি মুখে একদিন দরজার সামনে এসে ডাকল, মা আমি মরি নাই গো, দেখো বেঁচে আছি। অসুখটা তখন খুব বাড়ল রহিমার। কাচের খটখট শব্দ তুলে মজিদ যখন এক পায়ে হেঁটে বেড়ায়, তখন রহিমার বুক ধড়ফড় করে। কি কষ্ট, কি কষ্ট! সে মজিদের মতো ভাবতে চেষ্টা করে। একটি স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য। মজিদ বলে না কিছু, কিন্তু রহিমা জানে শিখার বিয়ে হয়ে গিয়েছে। সেই ছেলেটি নিশ্চয়ই মজিদের মতো কাছে ভর দিয়ে হাঁটে না। স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য। রহিমা মজিদের মতো ভাবতে চেষ্টা করে, কিন্তু রহিমা মজিদ নয়। জীবন তার সুবিশাল বাহু রহিমার দিকে প্রসারিত করেনি, কাজেই তার ঘুম আসে না। সে সাথে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয়, তখন সে চুপি চুপি মসজিদের জানালার পাশে এসে দাঁড়ায়। ভাঙা গলা ডেকে ওঠে, ও মজিদ মিয়া, ও মজিদ মিয়া। সেই ক্ষীণ কণ্ঠস্বরে মজিদের ঘুম ভাঙে না। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবার জন্যই হয়তো শেষ রাতের দিকে তার গাঢ় ঘুম হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প শ্যামল ছায়া। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কোনো অনুরোধ থাকলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।